2025-এর ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির পরিবেশবিদ্যা বিষয়ের আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। গত 5 দিন ধরে আমরা ডিসকাস করেছি যে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4, 5 সেকশন ওয়াইজ কিভাবে কোন কোন জায়গাগুলোর ওপর বেশি জোর দিয়ে তোমরা পড়বে এবং যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং যারা আজকে আমার প্রথম ক্লাস দেখছো বা করছো তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে গত 5 দিন 4টে মডিউল ডিসকাস করা হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা প্রিভিয়াস ভিডিও বা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নাও। আজকে আমরা ডিসকাস করব মডিউল 6, আর এখানে দেখো টোটাল 4টা এবং কেস স্টাডিজ নিয়ে 5টা সেকশন রয়েছে। তার মধ্যে আমরা এই এনভায়রনমেন্টাল পলিউশনের প্রত্যেকটা যে পলিউশন রয়েছে আলাদা আলাদা পিডিএফ এবং তার কোশ্চেন অ্যান্সার রেডি করেছি। প্রত্যেকটা এক একটা আমি পিডিএফ খুলে তোমাদেরকে এখন দেখিয়ে দেব যে কোন কোন জায়গাগুলোর ওপর তোমরা বেশি জোর দিয়ে পড়বে এবং কিভাবে 6 মডিউলটা খুঁটিয়ে কভার আপ করবে। ওকে, তো প্রথম চলে যাচ্ছি আমরা এয়ার পলিউশন। এখান থেকে প্রথমেই যেটা তোমাদের দেখতে হবে যে এয়ার পলিউশনের বা বায়ু দূষণের প্রধান কি কি উৎস রয়েছে, প্রাকৃতিক উৎস কি কি এবং মানবজাত সৃষ্ট বা মানুষের দ্বারা কি কি উৎসগুলো, বা মানুষের দ্বারা কোন কোন জায়গাগুলো থেকে বা কিভাবে বায়ু দূষণ তৈরি হয়। টাইপ অফ দ্য পলিউটেন্টস, আমাদের বায়ু দূষণের মধ্যে কি কি এমন দূষক পদার্থ রয়েছে যার জন্য বায়ু দূষণ হয়ে থাকে। দুই প্রকারের, একটা হচ্ছে প্রাথমিক বায়ু দূষণকারী কি কি পদার্থ রয়েছে, গৌণ বায়ু দূষণকারী কি কি পদার্থ রয়েছে। দেখো, প্রাথমিক বায়ু দূষণকারী পদার্থ প্রচুর রয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে গৌণ বায়ু দূষণকারী পদার্থ কোনগুলো, কারণ এটা হচ্ছে লিমিটেড। কোশ্চেন কিভাবে আসে, নিচে 4টে অপশন দিয়ে দিল, নিচের মধ্যে কোনটি প্রাথমিক বায়ু দূষণকারী পদার্থ বা নিচের মধ্যে কোনটি গৌণ বায়ু দূষণকারী পদার্থ। সেখানে যদি তোমার প্রত্যেকটা এক্সাম্পল জানা থাকে তবেই কিন্তু তুমি অ্যান্সারটা দিতে পারবে। এবং এইগুলো এখান থেকে দেখে নাও, বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে অ্যাজ এ এক্সাম্পল বাস। এরপর হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক এবং সালফারাস যে স্মোক, এই দুই ধরনের স্মোক আমরা এয়ার পলিউশনে দেখতে পাই এবং প্রত্যেকটা ক্যারেক্টারাইজ ওয়াইজ তোমাদেরকে কিন্তু ডেসক্রাইব করা রয়েছে ফটোকেমিক্যাল ধোঁয়াশার কি কি বৈশিষ্ট্য, সালফারাস যুক্ত ধোঁয়ার কি কি বৈশিষ্ট্য। যেমন হচ্ছে ফটোকেমিক্যাল স্মোককে লস অ্যাঞ্জেলেস স্মোক বলা হয়ে থাকে, সালফার যুক্ত ধোঁয়াশাকে লন্ডন স্মোক বলা হয়ে থাকে। প্রত্যেকটা এক্সাম্পল খুব খুঁটিয়ে পড়বে, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে তোমাদের। যে ফটোকেমিক্যাল বা বাদামি বর্ণের কুয়াশা কোন জাতীয় ধোঁয়াশার মধ্যে দেখতে পাওয়া যায়, ফটোকেমিক্যাল নাকি সালফারাস যুক্ত, বা সালফার যুক্ত ধোঁয়াশা যখন বায়ুতে তৈরি হয় তখন কি বর্ণের কুয়াশা যুক্ত হয়, ধূসর কালারের। কোনটা কি গঠন, কি নাম, কি সূত্র, কি মূল উপাদান, তার কালার কি কি, বর্ণ কি কি, স্বাস্থ্যের উপর প্রভাব কি কি, যে কোনো একটা ধরে কিন্তু আসতেই পারে। এরপর এই দুটো স্মোক রিলেটেড বেশ কিছু কোশ্চেন আছে, সেটা দেখে নাও। নেক্সট হচ্ছে অ্যাসিড ড্রেন। অ্যাসিড ড্রেন বা অ্যাসিড বৃষ্টি বলতে আমরা কি বুঝি, কোন কোন গ্যাসের জন্য বা কোন কোন পদার্থের জন্য উপস্থিতির কারণে কিন্তু বা অ্যাসিডের উপস্থিতির কারণে আমাদের অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে, তার পিএইচ কত থাকা উচিত, কত থাকে, কতর উপরে পিএইচ গেলে বা কত নিচে পিএইচ গেলে সেটাকে আমরা অ্যাসিড রেন বলবো, এবং অ্যাসিড রেনের কি কি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেগুলো কিন্তু খুব ডিটেলসে তোমাদের এখানে দেওয়া আছে। এই দেখো, এই কোশ্চেনে খুব আছে, অ্যাসিড বৃষ্টি মার্বেলের ক্যালসিয়াম কার্বনেটের সাথে একটা বিক্রিয়া করে এবং তার ফলে এই যে ইকুয়েশনটা এটা তৈরি হয়েছে। কোশ্চেন গুলো দেখে নাও। নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কি কি এবং সেই বিবৃতি রিলেটেড যে যে তোমাদের পয়েন্ট গুলো আছে সেগুলোও একটু দেখে নাও। গ্রিন হাউস সম্পর্কিত যে সূত্র রয়েছে, স্টিফেন বোল্টজম্যান ল, সরি, সেটা একটু দেখে নাও। উইন্স ল দেখে নাও, উইথ ফর্মুলাটা পড়বে। গ্রিন হাউস এফেক্ট অন আর্থ, পৃথিবীতে আমাদের গ্রিন হাউসের কি কি প্রভাব, প্রভাবগুলো তুলেও কোশ্চেন আসতে পারে। বাতাসের মধ্যে এয়ারের কি কি কম্পোজিশন, নাইট্রোজেন কত পার্সেন্ট, এখানে আমি হাইলাইটটা নিয়ে নিচ্ছি, নাইট্রোজেন টোটাল কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট,
আর্গন কত পার্সেন্ট, কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ওকে, এরপর হচ্ছে এই দেখো ন্যাচারাল গ্রিন হাউস এফেক্ট এবং হিউম্যান এনহ্যান্সড গ্রিন হাউস এফেক্ট, দুটো একবার দেখে নেবে। নেক্সট হচ্ছে আমাদের ল্যান্ডফিলস অ্যান্ড ওয়েস্ট, বায়োমাস বার্নিং, প্রত্যেকটা যে টেবিল আছে সেগুলো কিন্তু খুব খুঁটিয়ে তোমরা পড়বে। গ্লোবাল ওয়ার্মিং বলতে আমরা কি বুঝি, তার প্রভাব কি কি, এই টেবিলটা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী যে গ্যাসগুলো তার কি কি ফর্মুলা, তার নাম, তার ফর্মুলা এবং কোন গ্যাসের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে বেশি এবং কম, এই প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এখানে কিন্তু এই ছক থেকে তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতেই পারে। কার অ্যাটমসফেরিক লাইফ টাইম সব থেকে বেশি, কার কম, এবং গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কার সব থেকে কম এবং কার সব থেকে বেশি, এখান থেকে তোমরা কিন্তু তার অ্যান্সার পেয়ে যাবে। এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন আছে, গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং, সেগুলো দেখে নাও। আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজনের লেয়ার গঠিত হচ্ছে সেটা কিভাবে গঠিত হচ্ছে এবং কি কি কারণ তার জন্য ডিপ্লিশন হচ্ছে বা ডিপ্লিট হচ্ছে সেগুলো দেখতে হবে। ওজনের লেয়ার কোন স্তরে, অ্যাটমসফিয়ারে কোন লেয়ারে দেখতে পাওয়া যায়, তার কি কি ক্যারেক্টারিস্টিক আছে, সমস্ত কিছু দেখে নাও। দেন হচ্ছে ইউভি রে, আমাদের এনভায়রনমেন্টের উপর বা আমাদের মানুষের উপর বা অ্যাটমসফিয়ারিক লেয়ারের উপর ইউভির কি কি ভূমিকা, অতিবেগুনি রশ্মি যেটাকে আমরা বলে থাকি, এবং 3 ধরনের অতিবেগুনি রশ্মি থাকে, ইউভি এ, ইউভি সি, ইউভি বি। কোন ধরনের ইউভির কি ধরনের তার বৈশিষ্ট্য, কোনটা সব থেকে বেশি ক্ষতিকারক, কোনটা আমাদের স্কিনে ক্ষতি করে, কোনটা আমাদের চোখের জন্য ক্ষতি করে, কোন ধরনের ইউভি রে আমাদের ভূপৃষ্ঠে সব থেকে বেশি এসে পৌঁছয়, কোনটা কম পৌঁছয়, সমস্ত কিছু লেখা আছে, আমি বলছি না, কিন্তু তোমরা এখান থেকে পড়বে। যা যা থিওরিটি আছে, এই এয়ার পলিউশন বা এই পলিউশন চ্যাপ্টারটা ভীষণ ডিটেলসে পড়বে, ধরে ধরে লাইন বাই লাইন পড়বে, প্রচুর ইনফরমেশন রয়েছে এখান থেকে, আর এগুলো থেকে কিন্তু এদিক ওদিক করে প্রচুর কোশ্চেন আসে। নেক্সট আমরা ডিসকাস করব যে আবহাওয়াগত কি কি এমন অবস্থা রয়েছে যা কিনা আমাদের পরিবেশের বায়ু দূষণকে প্রভাবিত করে, এবং এখানে সেখানে দেখবে লিস্ট করা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে, এবং এই টপিক রিলেটেড কোশ্চেন সেটা দেখে নিবে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তার মানে হচ্ছে যে আমাদের বাতাসের মধ্যে কোনো কোনো জায়গায় বায়ু দূষণের মাত্রা অনেক বেশি, কোনো কোনো জায়গায় বায়ু দূষণের মাত্রা অনেক কম। তো কোন মাত্রাটা সঠিক এবং কোন লেভেলটা ছাড়িয়ে গেলে সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর, মারাত্মক, এবং তার যে রেঞ্জ রয়েছে তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে, যেখানে টোটাল 8টি প্যারামিটার্স রয়েছে, PM10, 2.5, SO2, NO2, O3, CO, অ্যামোনিয়া অ্যান্ড পিবি। এই কয়েকটা মানে এই 8টা টোটাল এলিমেন্টের ওপর নির্ভর করে কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা দাঁড়িয়ে রয়েছে, বা কোনো একটা এলাকার আমরা বায়ুর গুণমান নির্ণয় করতে পারি যে সেখানকার বায়ুর কোয়ালিটি কিরকম, এবং কোন মন্ত্রী কত সালে কোথায় এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রথম চালু করেন অবশ্যই দেখতে হবে। যে এবং স্বচ্ছ ভারত মিশনের আওতায় কিন্তু এটা একটা গৃহীত ধারাবাহিকতা, যেটা কিনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরিকল্পিত হয়েছিল। এরপর দেখো এই যে টেবিলটা, এখান থেকে তোমাদেরকে প্রত্যেককে দেখতে হবে যে কত দিকে কত রেঞ্জের মধ্যে থাকলে সে এয়ার কোয়ালিটি গুড এবং সেটা কি কালার ডিনোট করে। এখান থেকে কিন্তু প্রচুর তোমাদের কোশ্চেন আসে। 51 থেকে 100 যে প্যারামিটার্স বা যে রেঞ্জটা সেটা কোন প্যারামিটার্স এর আন্ডারে আছে, মডারেট, এবং কোন কালার ডিনোট করে, ইয়েলো। এইভাবে প্রত্যেকটি মানে 0 থেকে 500 পর্যন্ত কিন্তু পড়ে রাখতে হবে, এবং 301 থেকে 500 হচ্ছে হ্যাজার্ডাস এবং তার কালার হচ্ছে মেরুন, যেটা কিনা ভেরি সিভিয়ার। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম কত সালে চালু হয়েছে বা এই কর্মসূচিটা নেওয়া হয়েছে 2019। এর লক্ষ্য কি দেওয়া আছে,
কটি স্মার্ট শহরে এনসিএপি চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটাও দেওয়া আছে। এবং এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন আছে যেটা তোমরা একবার দেখে নিবে। আচ্ছা, এরপর আছে যে বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করে বা করতে পারে এরকম কয়েকটা ইনস্ট্রুমেন্টের নাম। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এইভাবে কিভাবে দেখো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে তো, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ভেঞ্চুরি স্ক্রাবার, ফ্যাব্রিক ফিল্টার, সাইক্লোন কালেক্টর অ্যান্ড সেটলিং চেম্বার। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিভাবে পড়বে, যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সাপোজ আমি একটা দিয়ে বলে দিচ্ছি যে এটা এই লেস দেন 1.0 মাইক্রোমিটার যে তার রেডিয়াস, এই প্রকার কণা যে পদার্থটা সেটাকে রিমুভ করতে পারে, এবং এর যে দক্ষতা সেটা হচ্ছে 99%। কত পার্সেন্ট দক্ষতা? 99%। কত ব্যাসের কণাকে রিমুভ করতে পারে? লেস দেন 1.0 মাইক্রোমিটার। ওকে, এরপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কোন জাতীয় কণাগুলোকে রিমুভ করতে পারে? কঠিন মানে সলিড, যেগুলো হচ্ছে গ্যাসিয়াস এবং লিকুইড, এই তিন ধরনের বা তিনটে ফর্মের পার্টিকুলেট ম্যাটার্সকে কিন্তু তারা রিমুভ করতে পারে। এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? ব্যাকটেরিয়া এবং ছত্রাক নির্মূলের জন্য চিকিৎসা ক্ষেত্রেও ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহার হয়। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট পড়বে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের দক্ষতা কিরকম, কোন কত মাইক্রোমিটারের বেশি বা কম তার ব্যাস, যেই কণাগুলোকে অপসারণ করতে পারে, কোন ধরনের, যেমন এখানে দেখো সলিড এবং গ্যাসিয়াস কণা পদার্থ এবং গ্যাসিয়াস দূষণকারী মানে দূষণকারী যে পদার্থ সেগুলোকে রিমুভ করতে পারে। এইভাবেই কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে ফেব্রিক ফিল্টার, দেন সাইক্লোন সেপারেটর এবং সেটলিং চেম্বার, এবং এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন আছে, সেগুলো তোমাদেরকে একবার দেখে নিতে হবে। হয়ে গেল এয়ার পলিউশন কমপ্লিট। আচ্ছা, পর এটা দেখব। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভেহিকুলার পলিউশন। ভেহিকুলার পলিউশন বা যানবাহন দূষণ বলতে আমরা কি বুঝি, কিছু কোশ্চেন রয়েছে। যানবাহনের জন্য নির্গমনের কি কি নিয়ম রয়েছে? দেখো এখানে লেখাই আছে যে ভারতে প্রথম নির্গমন যে আইন চালু করা হয়েছিল 1991-এ পেট্রোলের জন্য এবং 1992-তে ডিজেলের জন্য। এখান থেকে দুটো কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। 29 এপ্রিল 1999 তারিখে বা সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতের সমস্ত যানবাহনকে 1999 সালের 1 জুনের মধ্যে ইউরো 1 অথবা ভারত 2000 নিয়ম পূরণ করতে হবে। ইনফরমেশন গুলো পেয়ে গেলে। যানবাহন নির্গমনের জন্য ভারত পর্যায়ের কি কি নিয়মাবলী সেগুলো দেখে নাও। কি কি কারণ ভেহিকুলার পলিউশনের জন্য সেগুলো দেখে নাও, তার এফেক্ট কি কি, কি কি ভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এবং এই যে পরিষ্কার দেওয়া আছে কি কন্ট্রোল যে প্রসিডিওর গুলো সেগুলো একবার দেখে নাও, এবং এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। নেক্সট আমরা হচ্ছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন বলতে আমরা কি বুঝি, কি দ্বারা পরিমাপ করা হয়ে থাকে, সবুজ মাফলার কোন জাতীয় দূষণের সঙ্গে সম্পর্কিত? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নয়েজ পলিউশনের কি কি প্রকারভেদ, কোন ধরনের নয়েজ কোনটাকে বলছে এবং কি কি ভাবে আমাদের এফেক্ট করছে, কিছু কোশ্চেন আছে সেগুলো একবার দেখে নাও। দেন হচ্ছে নয়েজ পলিউশনের কি কি কারণ এবং কোন কোন জায়গা থেকে নয়েজ পলিউশন তৈরি হয়, তার উৎস কি কি। আচ্ছা, এখানে হচ্ছে এফেক্ট, নয়েজ পলিউশনের কি কি এফেক্ট এবং কি কি ভাবে আমরা প্রিভেনশন করতে পারি, এবং অ্যাম্বিয়েন্ট নয়েজ লেভেল মনিটরিং করতে গিয়ে যে যে ইম্পর্টেন্ট আমাদের ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকেই একবার রিড করলাম। এই দেখো, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টেবিল, যেখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দিনের বেলায় কত ডেসিবেল থাকে, রাতের বেলায় কত ডেসিবেল শব্দ থাকা উচিত, থাকে নয়, থাকে একরকম, থাকা উচিত একরকম। সরি, কিভাবে কোশ্চেন আসে, রেসিডেন্সিয়াল এরিয়াতে রাতের বেলায় কত ডেসিবেল শব্দ থাকা উচিত? 45 ডেসিবেল। দেখো, রাত্রি বলতে রাত্রি 10টা থেকে সকাল 6টা, আর দিনের বেলা বলতে সকাল 6টা থেকে রাত্রি 10টা। এটাও একটা কোশ্চেন।
তাহলে এই চারটেই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কমার্শিয়াল এরিয়া এবং সাইলেন্স জোন, এই চারটেতেই দিনের বেলায় কত থাকবে এবং রাত্রির বেলায় কত থাকা উচিত। ওকে, নয়েজ পলিউশন কমপ্লিট। নেক্সট হচ্ছে আমরা ওয়াটার পলিউশন। ওকে, প্রথমেই দেখব ওয়াটার পলিউশন বলতে আমরা কি বুঝি। পয়েন্ট সোর্স কোনগুলো, নন পয়েন্ট সোর্স মানে বিন্দু উৎস, অবিন্দু উৎস বলতে আমরা কি বুঝি এবং তার এক্সাম্পল খুব ভালো করে পড়তে হবে, কোশ্চেন আনসার দেখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের জলদূষণের প্রভাব কি কি, ডিও বলতে আমরা কি বুঝি, ডিওর সাথে বিওডির কি কি রিলেশন, বাড়ছে ডিও বাড়লে বিওডি বাড়বে না কমবে, ইনভার্স না প্রপোর্শনাল রিলেশন, সমস্ত কিছু খুব ভালো করে দেখতে হবে। মক টেস্ট থেকে অলরেডি কোশ্চেন দিয়েছি। জলদূষণের জন্য মানুষের হেলথের বা হিউম্যান হেলথের উপর কি কি তার প্রভাব পড়ে, জলদূষিত বা জলবাহিত কি কি রোগ রয়েছে, কোন কোন এলিমেন্টগুলো জলে থাকলে এবং কি কি রোগ হয় সেগুলো দেখতে হবে। ওয়াটার বোন কি কি ডিজিজ, কোন ডিজিজটা জলের জন্য হয়, এখান থেকে কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো দেখে নাও। নেক্সট হচ্ছে আমাদের এই তিনটে টার্ম ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জৈবিক বিবর্ধন, জৈব পরিবর্ধন, জৈব বিবর্ধন, তার মানে হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, বায়ো অ্যাম্প্লিফিকেশন, বায়ো ম্যাগনিফিকেশন। এই তিনটে ডেফিনেশন বলতে আমরা, বা বায়ো অ্যাকুমুলেশন, এই তিনটে ডেফিনেশন বলতে আমরা কি বুঝি, তিনটের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে, বায়ো কনসেন্ট্রেশন এর মধ্যে ইনক্লুডিং। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আসতে পারে প্রচুর ভাবে, কনসেপ্ট ক্লিয়ার রাখো। আমাদের ওয়াটার বডির মধ্যে এই জল দূষণটা থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে। আমাদের ওয়াটার বডির মধ্যে কি কি লেয়ার্স রয়েছে, এপিলিমনিয়ান, মেটালিমনিয়ান, হাইপোলিমনিয়ান, কোন লেয়ারটাকে কি বলে। দেখো হরাইজন্টালি বেশ কিছু ভাগ আছে, ভার্টিক্যালি কিছু ভাগ আছে, কোন ভাগটাকে কি বলে প্রত্যেকটাই দেখতে হবে। মহাসাগরের ক্ষেত্রে কোনটা ফোটিক জোন, কোনটা গোদুলীয় অঞ্চল বা মেসোপেলাজিক জোন, কোনটা গভীর মহাসাগর অঞ্চল, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। লিটোরাল জোন, লিমনেটিক জোন, প্রোফান্ডাল জোন, ইউফোটিক জোন, বেন্থিক জোন, কোন জোনটাকে কি বলে ছবি সহকারে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নাও। এগেন আমাদের লেভেল অফ দ্য ওয়াটার বডির মধ্যে মানে জলের কি সিচুয়েশন থাকলে আমরা সেটাকে অলিগোট্রপিক বা মেসোট্রপিক বা ইউট্রপিক লেক বলবো। পরিষ্কার, এই যে হাইলাইট করা এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে উইথ ছবি, এবং সেই টপিক রিলেটেড বেশ কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। এরপর হচ্ছে ইউট্রফিকেশন বলতে আমরা কি বুঝি, কোন দুটো এলিমেন্টের জন্য এই ইউট্রফিকেশন জাতীয় এই জাতীয় ঘটনা হয়ে থাকে জলাশয়ের মধ্যে। তার মধ্যে এই দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, অ্যান্সার হবে ফসফরাস। ফসফরাস হচ্ছে প্রাথমিক উপাদান যার জন্য ইউট্রফিকেশন জলে হয়ে থাকে, এবং ইউট্রফিকেশনের ফলে কি হয়, অ্যালগাল ব্লুম। তার কি কি কারণ, তার কি কি ফলাফল, এবং সেই রিলেটেড বেশ কিছু কোশ্চেন। ওয়াটার পলিউশনটা এয়ার পলিউশন, এই দুটো পলিউশন মোস্ট ইম্পর্টেন্ট ইন এনভায়রনমেন্টাল পলিউশন মডিউল। এবার রয়েছে প্রত্যেকটা মডিউলই বা প্রত্যেকটা সাবসেক্টই ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো, প্রচুর কোশ্চেন আসতে পারে। মৃত্তিকা দূষণ বলতে আমরা কি বুঝি, কোনটাকে টপ সয়েল, কোনটাকে এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন, ডি হরাইজন, কোনটাতে হিউমাস থাকে, প্রত্যেকটা কিন্তু এখানে ডেসক্রাইব করা হয়েছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। মৃত্তিকা দূষণের কি কি উৎস, কি কি তার প্রভাব, কি কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, সয়েল ডিগ্রেডেশন বা মাটির অবক্ষয় বলতে আমরা কি বুঝি, মাটির অবক্ষয়ের কি কি কারণ, মানুষের কি কি কার্যকলাপের জন্য সয়েল ডিগ্রেডেশন হয়ে থাকে, অবক্ষয়ের কি কি প্রভাব, ডিফরেস্টেশন এবং অ্যাফরেস্টেশন। খুব গুলিয়ে ফেলে তোমরা, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। যখন আমরা কোনো একটা জায়গায় গাছ লাগাবো সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন বা বনায়ন। কোনো একটা জায়গায় যখন আমরা গাছ উপড়ে ফেলবো তখন সেটাকে হচ্ছে বন উজাড় বা ডিফরেস্টেশন। বোঝা গিয়েছে? একদম গুলোবে না কিন্তু। কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নাও। ওকে, সয়েল পলিউশন ডান। নেক্সট হচ্ছে মেরিন পলিউশন।
খুব স্বাভাবিকভাবে মেরিন পলিউশন বলতে বা সামুদ্রিক দূষণ বলতে আমরা কি কি বুঝি, কি কি তার টাইপস রয়েছে, কি কি পলিউটেন্টসের জন্য মেরিন পলিউশন হয়ে থাকে, তার কি কি প্রভাব, তার সলিউশন, প্রিভেনশন বা ম্যানেজমেন্ট প্রসিডিওর, এবং সেই টপিক রিলেটেড মেরিন পলিউশন রিলেটেড বেশ কিছু কোশ্চেন আনসার দিয়েছি, সেগুলো দেখে না। এগুলো ছোট ছোট পলিউশন, জাস্ট একবার রিড, একটা লাইনও বাদ দেবে না, একবার প্রত্যেকটা লাইন কিন্তু রিড করে না, প্রত্যেকটা লাইনের থেকে এক একটা কোশ্চেন আসতে পারে। দেন পরীক্ষা হয়ে যাওয়ার পর এটা না আফসোস করতে হয় যে ওই জায়গাটা আরেকটু ভালো করে পড়লে হয়তো পারতাম। নেক্সট চলে আসবো রেডিও অ্যাক্টিভ পলিউশন বলতে আমরা কি বুঝি, তার কি কি সোর্সেস। এভাবে সোর্সেস গুলো দেখে মনে হচ্ছে হয়তো সোর্সেস বা টাইপ এগুলো কি করব। নিচে চারটে অপশন দিয়ে দিল এবং বলল নিচের মধ্যে কোনটি রেডিও অ্যাক্টিভ পলিউশনের সোর্স বা উৎস। যদি জানো তবে কিন্তু অ্যান্সার দিতে পারবে। এইভাবেই কিন্তু কোশ্চেন আসবে। রেডিও অ্যাক্টিভ পলিউশনের কি কি প্রকারভেদ রয়েছে, তার ক্ষতিকর প্রভাব কি কি, কিভাবে নিয়ন্ত্রণ করব, প্রিভেনশন করব, এবং সেই টপিক রিলেটেড বেশ কিছু কোশ্চেন। এরপরে চলে যাব থার্মাল পলিউশন। থার্মাল পলিউশন বলতে আমরা কি বুঝি, তার কি কি কারণ, তার কি কি প্রভাব, এবং কি কি ভাবে বা কি কি উপায় অবলম্বন করলে আমরা থার্মাল পলিউশনকে প্রিভেন্ট করতে পারব। এবং এই টপিকও রিলেটেড বেশ কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো একটু দেখে নাও। এই সাবসেকশনে কিন্তু প্রত্যেকটা মানে এই মডিউলে প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে কিন্তু তোমাদের কোশ্চেন রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে যে যেটা ইনডোর এয়ার পলিউশন বলি। সব থেকে বেশি ইনডোর এয়ার পলিউশন কোন জায়গা থেকে হয়ে থাকে? আমরা বাড়িতে যখন রান্না করি সেখান থেকে ইনডোর এয়ার পলিউশনটা সব থেকে হয়ে থাকে। ইনডোর এয়ার পলিউশন বা আভ্যন্তরীণ বায়ু দূষণ বলতে আমরা কি বুঝি, এরপর হচ্ছে শহরাঞ্চলে কি কিভাবে হয়, বাড়িতে বা গ্রামাঞ্চলে কিভাবে হয়ে থাকে, ঘরের ভিতরে কি কি এমন পলিউটেন্টস রয়েছে, সেখান থেকে ইনডোর এয়ার পলিউটেন্টস কোনগুলো সেগুলো দেখবে এখানে পরিষ্কার তোমাদের দেওয়া রয়েছে। বায়োলজিক্যাল পলিউটেন্টস কোনগুলো, এবং এখানে রিলেটেড বেশ কিছু কোশ্চেন আনসার রয়েছে, সেগুলো একবার দেখে নাও। ওকে, তোমাদের কিন্তু মডিউল শেষ। আচ্ছা, এই যে কেস স্টাডিজটা রয়েছে, কেস স্টাডিজটা কিন্তু এখানে নেই। কেস স্টাডিজ যারা যারা আমার কাছ থেকে টোটাল 10টা মডিউল নিচ্ছ তাদেরকে ইন্ডিভিজুয়ালি এনভায়রনমেন্টাল ইনসিডেন্ট বলে আমি একটা পিডিএফ পাঠাচ্ছি, যার মধ্যে 10টা মডিউলের যত কেস স্টাডিজ হয় সব কিন্তু অ্যাট এ টাইমে ওখানে রয়েছে। এরপর আসি, আজকে আমি মডিউল 6টা শেষ করলাম। আগামী 4 দিনে আমি চেষ্টা করছি বাকি 7, 8, 9, 10 মডিউলগুলো শেষ করে দেবো। এবং আমি বলবো আমার সাথে সাথে তোমরাও কিন্তু প্রিপারেশন করো, তাহলেই কিন্তু যারা যারা এখনো পর্যন্ত কিন্তু পড়ে ওঠাটা স্টার্ট করে উঠতে পারোনি তারাও কিন্তু শেষ করে দেবে। এবং আমি একটু বলে রাখি যে এইভাবে আমি টোটাল 10টা মডিউল ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে রেডি করেছি। যাদের যাদের কোয়ারি এখনো হোয়াটসঅ্যাপে আসছে এবং বিভিন্ন কোয়ারিজ করছো তাদেরকে বলে রাখছি, এইভাবে কিন্তু আমি নোটসগুলো তোমাদেরকে হয় হোয়াটসঅ্যাপে নয় ইমেলে পাঠাচ্ছি, হয় বেঙ্গলি নয় ইংলিশ ভার্সনে। 1 নম্বর গেল। যারা যারা নিতে চাইছো ওপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি টোটাল প্রসিডিওরটা তোমাদেরকে বলে দেবো। আর ইতিমধ্যে আমাদের টোটাল 13টা প্র্যাকটিস সেট রেডি হয়েছে। 10টা মডিউলের উপর বেশ করে এক একটা মডিউল, সরি 10টা মডিউলের উপর বেশ করে এক একটা মক টেস্ট, এবং এইভাবে টোটাল 13টা মক টেস্ট রেডি হয়েছে টোটাল 10টা মডিউলকে বেস করে, ইংলিশ বেঙ্গলি ভার্সনে আলাদাভাবে। যারা যারা নিতে চাইছো ওপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। কিভাবে তোমরা পেয়ে যাবে সেই প্রসিডিওর আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যারা যারা আমাদের কাছে মডিউল নিচ্ছ বা নেবে তারা তারা বা এক্সট্রা নোটস হিসেবে কি কি পাবে, অনেক কিছু পেয়ে যাচ্ছ। একবার আমি বলে দিচ্ছি তাও। প্রথমেই তোমরা যেটা পাবে যে এনভায়রনমেন্টাল ডে, এনভায়রনমেন্টাল ডিজিজ, ফুল ফর্ম, ইনসিডেন্ট, একটা মক টেস্টের স্যাম্পল,
তার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ইনস্ট্রুমেন্টাল লিস্ট, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, স্টেট ওয়াইজ আমাদের ডিভিশন করা হয়েছে কোন স্টেটে কোন ধরনের ন্যাশনাল পার্ক রয়েছে এবং কিসের জন্য বিখ্যাত, সেটা একটা লিস্ট আছে। এবং তার সাথে রয়েছে ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ইন ইন্ডিয়া ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে। তাহলে এই এতগুলো পিডিএফ পেয়ে যাচ্ছ যারা যারা আমাদের কাছ থেকে 10টা মডিউল নিচ্ছ, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাচ্ছ, যেটা আমরা এখনো পর্যন্ত কাউকে পাঠাইনি, আমরা এডিট করছি, আপডেট করছি, আমরা এই সপ্তাহের শেষ পর্যন্ত পাঠিয়ে দেবো। আশা করি তোমাদের ক্লাসটা আজকে একটু হলেও হেল্পফুল বলে মনে হলো। থ্যাংক ইউ সো মাচ।